ওয়েলকাম টু পিসিএস এডুকেশন। আমি সুজিত দেবনাথ, তোমাদের প্রিয় সুজিত স্যার। আজকে ইকোনমিক্সের এই ক্লাসে আমরা পড়ব ট্যাক্সেশন ইন ইন্ডিয়া বা ভারতবর্ষের কর ব্যবস্থা। এখন ট্যাক্স কি, এই কোয়েশ্চেনের আনসারটা ডাব্লিউবিসিএস বা তোমরা যে পরীক্ষা দিতে চাইছো সেই পরীক্ষাতে আসবে না, আসার কথাও নয়। তোমরাও খুব ভালো করেই বোঝো যে হোয়াট ইজ ট্যাক্স। অর্থাৎ জনগণকে সার্ভিস দেওয়ার জন্য, জনগণকে পরিষেবা দেওয়ার জন্য রাজা আগের দিনের, সরকার বর্তমানের জনগণের কাছ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে টাকা হাতিয়ে নেয় অথবা টাকা ডিমান্ড করে বা টাকা চার্জ করে। এই ব্যবস্থাটাকেই বলা হয় ট্যাক্সেশন বা কর ব্যবস্থা। এখন আমার ভিডিও যারা দেখছো, তুমি, তোমাকেই জিজ্ঞেস করছি, ট্যাক্স দাও? তোমরা বলবে স্যার আমরা তো এখন ছোট, রোজগার করি না, অর্থাৎ ট্যাক্সও দিই না। কিন্তু এমন নয়, তোমরাও ট্যাক্স দাও, রীতিমতো ট্যাক্স দাও। একটা কথা আছে যে দুটো জিনিস কখনো এড়ানো যায় না। এক, মৃত্যু, জন্মেছো যখন মৃত্যু তোমার হবেই। আর দুই, ট্যাক্স, বেঁচে যখন আছো তখন ট্যাক্স তোমাকে দিতেই হবে। হয়তো শুনে মজা লাগছে, কিন্তু দিস ইজ আ ফ্যাক্ট যে আমরা অজানা, জানতে অজান্তে, জেনে বুঝে না জেনে বুঝে ট্যাক্স কিন্তু অনবরত দিতেই আছি। তো বুঝতে পারছো কীরকমভাবে? ধরো সিনেমা দেখতে গেছো, 180 টাকার একটা ট্যাক্স, 180 টাকার একটা টিকিট। তো 180 টাকার টিকিটটা যদি কখনো ভালো করে খেয়াল করে দেখো তো লেখা থাকবে টিকিটের দাম 120 টাকা, 60 টাকা এন্টারটেনমেন্ট ট্যাক্স আগে ছিল, এখন সেটাকে জিএসটি বলা হচ্ছে। অর্থাৎ তুমি যে 180 টাকা দিয়ে টিকিটটা কেটেছো সিনেমার, সেখানে কিন্তু 60 টাকা তুমি জিএসটি দিয়ে দিয়েছো। তুমি হয়তো ভাবছো যে ট্যাক্স দাও না, কিন্তু তুমি তো ট্যাক্স দিলে। তুমি যদি মোবাইলের রিচার্জ করো, জিও কোম্পানির রিচার্জটা বাদ দিতে হবে, কারণ জিও কোম্পানিতে 1 টাকা ভরলে 3 মাস ধরে ফ্রি। দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। ধরো আগে যখন ভোডাফোন বা এয়ারটেলের রিচার্জ করতে, সেখানে একবার লেখা থাকতো যে তুমি 10 টাকা ভরলে 9 টাকা সামথিং পেলে, তাই না? 10 টাকা পেতে কি, 10 টাকা ভরলে পেতে না। বাকিটুকু হচ্ছে তোমার সার্ভিস ট্যাক্স বা এই ট্যাক্স, জিএসটি সামথিং কিছু একটা। এই জিএসটি নিয়ে একটা আস্ত ক্লাস আছে, আজকে শুধু নামটা বলছি, পরে ওটা নিয়ে আলোচনা করব। ধরো একটা 1000 টাকার শার্ট কিনলে, ভালো করে সেই বিলটা দেখবে, সেখানে একটা ট্যাক্স আছে। কারেন্টের বিল দিয়েছো, ভালো করে বিলটাকে দেখবে, সেখানে একটা ট্যাক্স রয়েছে। খুব ভালো হয়, আমি তো রিসেন্ট বাইক সার্ভিস করতে গিয়ে, বাইক সার্ভিসিং যখন বিলটা দিয়েছে তখন দেখি ওরে বাপরে বাপ, 610 টাকা জিএসটি অফ স্টেট, 610 টাকা জিএসটি অফ সেন্টার, মানে 1200 টাকা, 1220 টাকা শুধু জিএসটি বসিয়ে দিয়েছে। হোটেলে যদি খেতে যাও, বিল দেখবে তোমাকে জিএসটি বসানো হয়েছে। অর্থাৎ তুমি নিজে হয়তো এতক্ষণ আগেও আমার সঙ্গে যখন কথা বলছিলে হয়তো ভাবছো না আমি তো ট্যাক্স দিই না, কিন্তু সুজিত স্যারের সঙ্গে 2 মিনিট কাটানোর পর তোমার দেখো পরিষ্কার হয়ে গেল, তো আমি তো ট্যাক্স দিই, প্রতি পদক্ষেপে দিতেই থাকি। সো ও এক পুরানা কাহাবাত হ্যাঁ, দুটো জিনিস কখনো তুমি এড়াতে পারবে না। এক, মৃত্যু, জন্মেছে যখন, আর 2, ট্যাক্স, বেঁচে আছে যখন। এখন এই ট্যাক্স সম্পর্কে আজকের ক্লাসে আমরা একটা ভূমিকা করলাম, বিস্তারিত জানবো, A to Z জানবো। কিন্তু একটা ক্লাসে ইন্ডিয়ান ট্যাক্সেশন বা ট্যাক্সেশন ইন ইন্ডিয়াটাকে কমপ্লিট করে দেওয়াটা আমার তো কম্য নয়। 2-3টে পার্ট, 4টে পার্টও লেগে যেতে পারে। 3টে পার্ট তো লাগবেই, 4টে পার্টও লাগতে পারে। আমি পার্টে ভেঙে ধীরে সুস্থে করাবো। দেখো, ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল নাম্বার 265, আর্টিকেল নাম্বার 265, এটা বলছে সরকারকে এই ক্ষমতা দিচ্ছে যে সরকার যদি চায় তাহলে ট্যাক্স বসাতে পারে, কিন্তু, ইয়েস দ্যাট ইজ এ কিন্তু, সরকার যদি চায় তাহলে জনগণের ওপরে কোনো কিছুর ওপরে ট্যাক্স বসাতে পারে, কিন্তু তার জন্য আইন বানাতে হবে। অর্থাৎ আইন না বানিয়ে, সংসদে না জানিয়ে, সংসদকে না বলে সরকার তোমার কাছ থেকে ট্যাক্স নিতে পারবে না। অর্থাৎ ব্যাপারটা কি হলো, প্রিন্সিপালটা কি হলো? ভালো করে দেখো, প্রিন্সিপালটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি গণতান্ত্রিক দেশ। এই গণতন্ত্রটা হচ্ছে সমাজতন্ত্র ঘেঁষা। ইকোনমিতে তোমাদের পড়িয়েছিলাম সমাজতন্ত্রের ডেফিনেশনস হচ্ছে সর্বজন সুখায়, সর্বজন হিতায়, সবার সুখ সবার ভালো। আর গণতন্ত্রের ডেফিনেশন আব্রাহাম লিঙ্কনের দ্বারা দিয়েছিলাম, বাই দি পিপল, অফ দি পিপল, ফর দি পিপল, জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের সরকার। তাহলে জনগণের যখন সরকার, তখন ট্যাক্স বসানোর জন্য তোমাকে তো জনগণের কাছে কৈফিয়ত দিতে হবে। তো জনগণের কাছে তো সরাসরি কৈফিয়ত দেওয়া যায় না। জনগণ যাকে সরকার হিসেবে নির্বাচিত করেছে, সেই কক্ষ,
অর্থাৎ জনগণের প্রতিনিধি, সংসদ, পার্লামেন্ট, তাদের সঙ্গে কথা না বলে ইভেন দ্য গভর্নমেন্ট ক্যানট লেভি দ্য ট্যাক্স। অর্থাৎ সংসদে কথা বলতে হবে, সংসদে প্রস্তাবটা উত্থাপিত করতে হবে, সংসদের সবার অনুমোদন নিতে হবে, আইন পাস করতে হবে, তারপর জনগণের উপর ট্যাক্স বসাতে হবে। মানে কি, জনগণের উপর ট্যাক্স বসানোর জন্য দেখো জনগণের কাছেই অনুমতি নিচ্ছি ঘুরিয়ে, পরোক্ষভাবে। বোঝা গেল? এবং এই যে ট্যাক্স আমরা বসাচ্ছি, এই ট্যাক্সটা, ভারতের যে ট্যাক্সেশন, সেই ট্যাক্সেশনটাও কিন্তু সমাজতন্ত্র ঘেঁষা। সমাজতন্ত্র ঘেঁষা মানে কি? ওই যে বললাম সর্বজন হিতায় সর্বজন সুখায়, যাতে সবাই মিলে ভালো থাকতে পারি, এটা তো সমাজতন্ত্রের কনসেপ্ট। ভারতবর্ষের ট্যাক্সেশনটাও কিন্তু তাই। ভারতবর্ষের ট্যাক্স বলছে যে তুমি কম রোজগার করো, তাহলে তোমার ট্যাক্স 0 দিতে হবে না। 2.5 লাখ পর্যন্ত রোজগারে আমাদের ট্যাক্স দিতে হয় না বার্ষিক। 2.5 লাখের বেশি রোজগার করো, একটু বেশি রোজগার করো না, তাহলে তোমাকে একটু ট্যাক্স দিতে হবে। আরও বেশি রোজগার করো, তাহলে আরও বেশি ট্যাক্স দিতে হবে। তুমি অনেক রোজগার করো, তাহলে অনেক বেশি ট্যাক্স দিতে হবে। মানে তোমার রোজগার যত বেশি, তোমাকে ট্যাক্স তত বেশি দিতে হবে। রোজগার কম, ট্যাক্স নেই। আরেকটু বেশি, একটু ট্যাক্স। আরেকটু বেশি, আরেকটু বেশি ট্যাক্স। আরও বেশি রোজগার, আরও বেশি ট্যাক্স। অনেক রোজগার, অনেক ট্যাক্স। অর্থাৎ আমাদের দেশে যেহেতু গরিব মানুষের স্বার্থে আমরা কাজ করি, সবাই মিলে ভালো থাকতে চাই, সেখানে বড় লোককে বেশি বড় লোক হতে দেবো না, গরিবকে টেনে তুলবো। যাতে করে কি, যে নিচে আছে তাকে টেনে তোলো, আর যে ওপরে উঠছে তাকে টেনে ধরো, ট্যাক্স বসাও, দিয়ে সমতা রক্ষা করো। এই ধরনের যে ট্যাক্স, যে যার রোজগার বেশি তাকে ট্যাক্স বেশি বসাও, যাতে করে সে প্রচুর বড় লোক হয়ে যেতে পারে, ধনের অসাম্য তৈরি না হয়। প্রচুর রোজগার করছে তো চলো প্রচুর ট্যাক্স বসাও, ধনের অসাম্য তৈরি না হয়। সেই টাকাটা কোথায় দাও? গরিবকে দাও, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গরিবকে দাও, যাতে তারা একটুখানি জীবনটা সুখের হয়। এই ধরনের যে ট্যাক্স, যে রোজগার বাড়লে ট্যাক্সের পরিমাণটাও বাড়বে, রোজগার বাড়লে ট্যাক্সের পরিমাণটাও বাড়বে, এই ধরনের ট্যাক্সকে বলা হয় প্রোগ্রেসিভ ট্যাক্স। প্রোগ্রেসিভ ট্যাক্স বোঝা গেল? তো ভারতবর্ষের সমস্ত ট্যাক্সই কিন্তু প্রোগ্রেসিভ ট্যাক্স, ইনকাম ট্যাক্স আর কি। ভারতবর্ষের যে ইনকাম ট্যাক্স, সেই ইনকাম ট্যাক্সটা প্রোগ্রেসিভ ট্যাক্স। প্রোগ্রেসিভ ট্যাক্সের ডেফিনেশনসটা প্রচুর রয়েছে, আমি তো এখন ডেফিনেশন নিয়ে খুব একটা মাথা ঘামাই না, তোমাদেরকে সোজা করে বলে দিলাম। মানে কি, রোজগার যত বাড়বে ট্যাক্স তত বাড়বে। এই যে কনসেপ্ট, এটা বলে প্রোগ্রেসিভ ট্যাক্স। রিগ্রেসিভ ট্যাক্স বলেও একটা ব্যাপার রয়েছে, যেটা খুব ধনী দেশ সেখানে রিগ্রেসিভ ট্যাক্স, ধনতান্ত্রিক দেশ যেখানে, সেখানে রিগ্রেসিভ ট্যাক্সের ব্যাপারটা রয়েছে, আমি তোমাকে পরে আরেকবার বলছি। সো ব্রডলি স্পিকিং, আমি এতক্ষণ ধরে কথা বলে তোমাদের একটা জিনিস বোঝাতে পারলাম যে ট্যাক্স মূলত 2 রকমের হয়। এক হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, যেটা তুমি দাও না, তোমার বাবা দেয়, আমরা দিই, তাই না? তোমরা তো পড়াশোনা করছো, তোমরা ট্যাক্সেবল রোজগার নিশ্চয়ই করো না, তোমরা ডিরেক্ট ট্যাক্স দাও না। কিন্তু ইনডিরেক্ট ট্যাক্স দাও। ইনডিরেক্ট ট্যাক্স তুমি অনেকগুলো এক্সাম্পল তোমাকে দিলাম। তাহলে ট্যাক্স 2 রকমের, মূলত 2 রকমের। ব্রডলি ট্যাক্সকে 2টা ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, একটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। এখন ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিরেক্ট ট্যাক্স মানে কি, সরকার যার উপরে ট্যাক্স বসাচ্ছে সেই ট্যাক্স পে করছে। সরকার যার উপরে ট্যাক্স বসাচ্ছে সেই ট্যাক্স পে করছে, এটা ডিরেক্ট ট্যাক্স। আর ইনডিরেক্ট ট্যাক্স কি, সরকার যার উপরে ট্যাক্স বসাচ্ছে সে অন্য কারোর কাছ থেকে নিয়ে ট্যাক্স পে করছে। মানে ট্যাক্স একজনের উপরে বসাচ্ছি কিন্তু পে করছে আরেকজন, তাকে বলা হয় ইনডিরেক্ট ট্যাক্স। মাথার উপর দিয়ে গেল তো? চলো একটু টার্মিনোলজি দিয়ে বুঝি। দেখো, পয়েন্ট অফ ইনসিডেন্ট। পয়েন্ট অফ ইনসিডেন্ট মানে কি? পয়েন্ট অফ ইনসিডেন্ট মানে ইকোনমিক্সের ভাষায় সরকার যার উপরে ট্যাক্স বসিয়েছে। পয়েন্ট অফ ইনসিডেন্ট, সরকার যার উপরে ট্যাক্স বসিয়েছে। পয়েন্ট অফ পেমেন্ট, যে ট্যাক্স দিচ্ছে, পেমেন্ট করছে যে। যদি কোনো কারণে দেখা যায় যে যার উপরে ট্যাক্স বসানো হয়েছে, পয়েন্ট অফ ইনসিডেন্ট, সেই ট্যাক্স দিচ্ছে, পয়েন্ট অফ পেমেন্ট। অর্থাৎ পয়েন্ট অফ ইনসিডেন্ট আর পয়েন্ট অফ পেমেন্ট যদি একই ব্যক্তি হয়, একজনই হয়, একই হয়, তাহলে সেই ট্যাক্সকে বলা হবে ডিরেক্ট ট্যাক্স। কীরকম ব্যাপার? মনে করো ইনকাম ট্যাক্স ইজ এ ডিরেক্ট ট্যাক্সের এক্সাম্পল। আমি মনে করো সুজিত দেবনাথ, স্কুল টিচার, হাই স্কুলের টিচার। আমি মাসে কত 65-66 হাজার টাকা আমার ধরো এই মতো মান্থলি স্যালারি, এবার 12 দিয়ে গুণ করো, 6 বারং 72, 7 লাখ 7.5 লাখ টাকা আমার রোজগার ইয়ারলি। তাহলে আমার রোজগারটা যেহেতু ইনকাম, ট্যাক্সেবল ইনকাম রয়েছে আমার, অতএব আমার রোজগারটাকে, আমার রোজগারের ওপরে সরকার ট্যাক্স বসাচ্ছে। তাহলে কার ওপরে বসাচ্ছে? আমার ওপরে বসাচ্ছে। কে? আমি সুজিত দেবনাথ। তাহলে আমার এখানে পয়েন্ট অফ ইনসিডেন্ট কে? সুজিত দেবনাথ। কার ওপরে সরকার ট্যাক্স বসিয়েছে? ইনকাম ট্যাক্স, সুজিত দেবনাথের ওপরে। এইবার ট্যাক্সটা পে করছে কে? সুজিত দেবনাথ। তাহলে পয়েন্ট অফ ইনসিডেন্ট আমি, আমার ওপর ট্যাক্স বসানো হয়েছে। পয়েন্ট অফ পেমেন্ট আমি টাকাটা দিচ্ছি। তাহলে এটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, যেখানে পয়েন্ট অফ ইনসিডেন্ট আর পয়েন্ট অফ
পেমেন্ট একই ব্যক্তি, একজনই, একই। কিন্তু ইনডিরেক্ট ট্যাক্স কীরকম? ইনডিরেক্ট ট্যাক্স মানে হচ্ছে কি, পয়েন্ট অফ ইনসিডেন্ট একজন, পয়েন্ট অফ পেমেন্ট আর একজন। ধরো তুমি সিনেমা হলে গেছো, সিনেমা হলের মালিক আছে একজন, তুমি সিনেমা হলে টিকিট কেটেছো। দেখো ভালো করে বোঝো, সিনেমা হলের মালিকের ওপরে সিনেমা হল গভর্নমেন্ট, সিনেমা হলের মালিকের ওপরে একটা সার্ভিস ট্যাক্স, এখন সেটাকে জিএসটি বলে, এন্টারটেনমেন্ট ট্যাক্স, এখন যেটাকে জিএসটি বলা হচ্ছে, সেই এন্টারটেনমেন্ট ট্যাক্স আগে, এখন জিএসটি সেটা ধার্য করেছে। তাহলে সরকার পার মানে যে দর্শক পিছু একটা এন্টারটেনমেন্ট কর নেবে বলে দিয়েছে, কাকে? সিনেমার মালিককে, বা এখন যেটাকে জিএসটি বলে, সেটা মনে করো 30 টাকা কি 50 টাকা, ধরো 50 টাকা সাপোজ পার দর্শক পিছু। তাহলে সিনেমা হলের ট্যাক্স কার ওপরে বসলো? পয়েন্ট অফ ইনসিডেন্টকে? সিনেমা হলের মালিক। কিন্তু সিনেমা হলের মালিক টাকা দেবে না, টিকিটের দাম 130 টাকা, 130 টাকা, তার সঙ্গে যোগ করবে 50 টাকা এন্টারটেনমেন্ট ট্যাক্স আগে, এখন হচ্ছে জিএসটি। তাহলে কত হলো? 180 টাকা। যেই না 180 টাকা তুললো, 50 টাকা সরিয়ে রেখে দিল, 130 টাকা নিজের পকেটে ভরলো। এই যে সঙ্গে সঙ্গেই 50 টাকা সরিয়ে দিলাম, মাসের শেষে জিএসটির যে ট্যাক্স অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে গিয়ে 50 টাকা করে যত টাকা হলো সব জমা করে দিয়ে এলাম। তা দেখো এখানে পয়েন্ট অফ ইনসিডেন্ট কে? হলের মালিক, সিনেমা হলের মালিক। কিন্তু পয়েন্ট অফ পেমেন্ট কে? তুমি, দর্শক। টাকা কার ওপরে, ইনকাম ট্যাক্স কার ওপরে চার্জ করা হয়েছে? মালিকের ওপরে। টাকা দিচ্ছে কে? দর্শক। তাহলে পয়েন্ট অফ ইনসিডেন্ট আর পয়েন্ট অফ পেমেন্ট এখানে ডিফারেন্ট, দুটো আলাদা আলাদা ব্যক্তি। তাহলে এটা হচ্ছে আমার কি? এটা আমার ইনডিরেক্ট ট্যাক্স। আমার ঘরেই একটা ইনডিরেক্ট ট্যাক্স আছে। ধরো সাপোজ আমার মিসেস স্বাতী দেবনাথ, পিসিএস অনলাইন একাডেমি বলে যে বড়সড় একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, উনি হচ্ছেন মালিক। প্রাইভেট লিমিটেড কোম্পানি মানে বুঝতেই পারছো, একজন মালিক থাকে, মালকিন, ওনার। তো বুঝতে পারছো, তাকে জিএসটি পে করতে হয়। তাহলে পার স্টুডেন্ট পিছু মনে করো আমাদের এখন 12,000 টাকা কোর্স ফিস সাপোজ। তাহলে 12,000 টাকা কোর্স ফিস তোমাদের কাছ থেকে যে আমাদের স্বাতী ম্যাডাম নিচ্ছেন টাকাটা 12,000, সেই 12,000 কিন্তু আমাদের নয়। আমরা ধরো ভাবলাম, স্বাতী ম্যাডাম ভাবলেন যে ঠিক আছে, এই স্টুডেন্ট, এই স্টাফ খরচ, এই লাইটের খরচ, এই প্রচার খরচ, এই ইন্টারনেট খরচ সব মিলিয়ে আমার মোটামুটি 10,500 কি 11,200 টাকার মধ্যে মোটামুটি হয়ে যাবে। এবার 11,200 টাকার মধ্যে একটা 18% জিএসটি বসিয়ে দেখা গেল ওটা 12,000 টাকাই আসছে। তোমাদের কাছ থেকে কিন্তু 12,000 টাকা নেওয়া হচ্ছে, 800 টাকা বা 600 টাকা বা 700 টাকা যে পার্সেন্টেজটা হয়, সেই পার্সেন্টেজ কিন্তু জিএসটি ফাইলে জমা করে যাচ্ছে। সো এই যে স্বাতী ম্যাডামের ওপরে, আমার মিসেসের ওপরে ট্যাক্স বসানো হলো, সে কিন্তু জিএসটি আরেকজনের কাছ থেকে নিয়ে তারপর সরকারকে দিচ্ছে। সো এই যে ট্যাক্স, তোমরা যে ট্যাক্সটাকে পে করলে, তোমাদের ওপরে কিন্তু সরকার সেই ট্যাক্স বসায়নি, বসিয়েছে ওনারের ওপরে, পিসিএস অনলাইন একাডেমির প্রাইভেট লিমিটেড, পিসিএস এডুকেশন প্রাইভেট লিমিটেড, ওনারের ওপরে। ওনারা আবার তোমাদের কাছ থেকে টাকাটা চার্জ করে নিয়ে দিচ্ছে। এই যে ট্যাক্সটাকে, এই ট্যাক্সটাকে বলা হয় ইনডিরেক্ট ট্যাক্স। নিশ্চয়ই বুঝে গেছো। হয়তো ভাববে স্যার এই সামান্য ব্যাপার বোঝাতে আপনি এতক্ষণ সময় নিলেন। দেখো সময় তো আমার কাছেও প্রচুর, তোমার কাছেও প্রচুর। আমি যখন ক্লাস করাই তখন আমার ক্লাসরুমের সবচেয়ে দুর্বল স্টুডেন্টের কথা ভেবে আমি ক্লাস করাই। ইকোনমিক্স পড়াচ্ছি তাদের জন্য যারা ইকোনমিক্সের কিচ্ছু বোঝে না। যারা ইকোনমিক্সের সব কিছু বোঝে তারা আমার কাছে কি করবে বলো? তারা তো সবই বোঝে। যারা কিচ্ছু বোঝে না তাদের জন্য আমি যেহেতু পড়াই, সেই জন্য আমাকে এত এক্সট্রা কথা বলতে হয়। মাথায় কি ঢুকেছে ডিরেক্ট ট্যাক্স আর ইনডিরেক্ট ট্যাক্স? এখন সেকেন্ড ফেজে যেটা আসে, তার ট্যাক্স দুরকম হলো, ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স। সেকেন্ড ফেজে যে কথাটা আমরা বলবো, যে ট্যাক্স নেওয়ার বৈধ অধিকার কার? তুমি ট্যাক্স বসাতে পারবা? এই ট্যাক্স দাও না। ট্যাক্স বসানোর বৈধ অধিকার ভারতবর্ষের সংবিধান প্রদান করেছে কেন্দ্রকে, মোদিবাবুকে, রাজ্যকে, মমতা ম্যাডামকে, পঞ্চায়েতকে, পৌরসভাকে, বা কোনো যদি অটোনমি বডি যেটা মানে যেটা সেই কোনো একটা অটোনমি বডি, সেটা পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি হতেই পারে, এমন কোনো অটোনমি বডি যেটাকে সংবিধান স্বীকৃতি দিয়েছে হ্যাঁ তুমি ট্যাক্স তুলতে পারো, তারা ট্যাক্স তুলতে পারে। এখন এই একটা স্যার গ্যারাকল পেকে গেল। হ্যাঁ স্যার গ্যারাকল তো পাকলো, মোদিও ট্যাক্স তুলতে পারে, মমতাও ট্যাক্স তুলতে পারে। তাহলে কোন ট্যাক্স কে তুলবে তার একটা লিস্ট আছে। এই লিস্টটা, ট্যাক্সের লিস্টটা বলার আগে সংবিধান আগে থেকেই তার 7ম তপশিলে 7th শিডিউলে 3টে লিস্টের কথা আগেই বলে রেখেছে। এক হচ্ছে ইউনিয়ন লিস্ট, কেন্দ্র তালিকা, 2 হচ্ছে স্টেট লিস্ট, রাজ্য তালিকা, 3 হচ্ছে কনকারেন্ট লিস্ট, যৌথ তালিকা, যুগ্ম তালিকা। ইউনিয়ন লিস্টের মনে করো মিলিটারি,
স্টেট লিস্টে পুলিশ, কনকারেন্ট লিস্টে রয়েছে এডুকেশন সাপোজ। তাহলে বুঝতেই পারছো ইউনিয়ন লিস্টে আইন তৈরি করতে পারে কে? কেন্দ্র। স্টেট লিস্টে আইন তৈরি করতে পারে কে? রাজ্য। কনকারেন্ট লিস্টে আইন তৈরি করতে পারে কে? কেন্দ্র রাজ্য মিলে যুগ্ম। এখন যেহেতু ট্যাক্স বসাতে আইন তৈরি করতে হবে, ট্যাক্স বসাতে আইন তৈরি করতে হবে, আর্টিকেল নাম্বার 265 আমাদের কি বলেছে? উইদাউট এনি আইন কেউ ট্যাক্স বসাতে পারবে না। তাহলে বুঝতেই পারছো ইউনিয়ন লিস্টে যে কটা বিষয় আছে সেই কটা বিষয়ের উপরে আইন তৈরি করতে পারে কে? কেন্দ্র সরকার। অর্থাৎ সেই কটা বিষয়ের উপরে সে ট্যাক্স নিতে পারে। ক্লিয়ার হলো? পরিষ্কার হলো? আরও গভীরতা আছে, বলবো আস্তে আস্তে, মানে আগে সবে ঢুকছি তো সাবজেক্টের মধ্যে, এই জন্যে। স্টেট লিস্টে যে কটা বিষয় আছে সবটাই একটু সোজা সাপটা না, কিন্তু তোমাদের প্রথম ট্যাক্সেশন পড়াচ্ছি অথবা আমি একটু সোজা করে বলছি। স্টেট লিস্টে যে বিষয়গুলো আইন তৈরি করতে পারে কে? রাজ্য। সেই বিষয়ের উপরে সে আইন প্রণয়ন করে ট্যাক্স তুলতে পারে। কনকারেন্ট বিষয়গুলোতে তাই যুগ্মভাবে। এখানে কি কেন্দ্র একটা গাইডলাইন দেয়, রাজ্য সেই মতো আইন তৈরি করতে পারে, বা কেন্দ্র আইন তৈরি করে রেখেছে, রাজ্য সেটাকে মানে, যৌথ যেহেতু ব্যাপার। তার মানে এই যে ক্ষমতার বিভাজন, পলিটিক্যাল ক্ষমতার বিভাজন এবং অবশ্যই অর্থনৈতিক ক্ষমতার বিভাজনও, এইটা কেন হচ্ছে? তার কারণ আমাদের স্ট্রাকচারটা ফেডারেল স্ট্রাকচার, যুক্তরাষ্ট্রীয় কাঠামো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, ব্যাপারটা কী দাঁড়ালো? দেখো বক্স চলে এসছে সামনে। ব্যাপারটা কী দাঁড়ালো? ট্যাক্স আসলে দু রকমের, ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স আবার দু রকমের, একটা ইউনিয়ন তোলে, একটা স্টেট তোলে, একটা কেন্দ্র তোলে, একটা রাজ্য তোলে। কেন্দ্র যা তোলে সব কি কেন্দ্র নিয়ে নেয়? না, কিছু নিয়ম নীতি আছে। রাজ্য যা তোলে সব কি রাজ্য নিয়ে নেয়? না, কিছু আছে ট্যাক্স যেগুলো কেন্দ্র তোলে, কেন্দ্রই নেয়। কিছু ট্যাক্স আছে যেগুলো কেন্দ্র তোলে কিন্তু একটা অংশ রাজ্যকে দিয়ে দেয়। কিছু ট্যাক্স আছে রাজ্য তোলে, রাজ্যই নেয়। কিছু ট্যাক্স আছে রাজ্য তোলে, খানিকটা কেন্দ্রকে দেয়। কিছু ট্যাক্স আছে রাজ্য তোলে, পুরোটাই কেন্দ্রকে দিয়ে দেয়। সো কেন্দ্র তোলে মানে সবই কেন্দ্র এরকম নয়। ডিভিশনের একটা ব্যাপার আছে। ফাইন্যান্স কমিশন আমাদের যেটা রয়েছে, এই ইনকাম ট্যাক্সের যে ডিভিশনগুলো করে রেখে দিয়েছে, অন্যান্য ট্যাক্সের যে কত রেশিওতে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে ভাগ হবে, ফাইন্যান্স কমিশন যে আমাদের কমিশন রয়েছে, পলিটিক্যাল সায়েন্স পড়ানোর সময়, তোমাদের পলিটি পড়ানোর সময় বলে দিয়েছি, তারা এই রেশিওটা হিসেব করে। তাহলে কী হলো? ডিরেক্ট ট্যাক্স গেল। আর কী হলো? ইনডিরেক্ট ট্যাক্স। ইনডিরেক্ট ট্যাক্স ক রকমের? দু রকমের, ইউনিয়ন অ্যান্ড লিস্ট, স্টেট। তাহলে ইউনিয়ন যেগুলো তোলে সবই যে ইউনিয়ন পায় তা তো নয়। কখনো কখনো ইউনিয়ন যেটা তোলে ইউনিয়ন নিয়ে নেয়, কিছুটা স্টেটকে দেয়, পুরোটাও স্টেটকে দিতে হতে পারে। আবার স্টেট যা তোলে সব নিজের না, ইনডিরেক্ট ট্যাক্স স্টেট নিতে পারে, কিছুটা কেন্দ্রকে পাঠাতে পারে, পুরোটাই কেন্দ্রকে পাঠাতে হতে পারে। সেই বিষয়ে আমরা ডিটেলসে বলবো। তাহলে বোঝা গেল ট্যাক্স হচ্ছে দু রকমের, ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স দু রকমের, ইউনিয়ন লেভিড বাই ইউনিয়ন, মানে কর আরোপিত বাই ইউনিয়ন, লেভিড বাই স্টেট, তাই না? কিছু কিছু কর ইউনিয়ন বসায়, ইউনিয়ন তোলে, কিছু কর ইউনিয়ন বসায়, স্টেট তোলে। এরকম ব্যাপারটা রয়েছে, আমি তোমাকে ডিটেলসে পরে বলবো। তাহলে পরিষ্কার হলো ট্যাক্স ডিরেক্ট, ইনডিরেক্ট। ইউনিয়ন ডিরেক্ট ট্যাক্স আছে ইউনিয়ন অ্যান্ড স্টেট, ইনডিরেক্ট ট্যাক্স আবার ইউনিয়ন অ্যান্ড স্টেট। নেক্সট আমরা যেটা আসবো, খুব গরিব, মানে একদম এবার ঢুকে যাব ডিরেক্ট ট্যাক্স। আমি ডিরেক্ট ট্যাক্সের ইউনিয়ন লিস্টটা আলোচনা করব। ডিরেক্ট ট্যাক্সের ইউনিয়ন লিস্ট যেটা রয়েছে তার মধ্যে প্রচুর ট্যাক্স রয়েছে। আমি একটা লিস্ট দিয়ে দিতে পারতাম, কিন্তু লিস্ট আমি পরের ক্লাসে দেবো, যে ডিরেক্ট ট্যাক্স ইউনিয়ন যে ডিরেক্ট ট্যাক্সগুলো তোলে তার যে লিস্টটা, সেটা আমি পরের ক্লাসে দেবো। সেই লিস্টের প্রথম যে ট্যাক্সটা আছে সেই ট্যাক্সটা হচ্ছে ইনকাম ট্যাক্স। বাকি যে ক্লাসটুকু আজকে ইনকাম ট্যাক্স নিয়ে আলোচনা হবে। ওকে, তো ইনকাম ট্যাক্স হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, ইউনিয়ন ট্যাক্স। তাহলে ইউনিয়ন ডিরেক্ট ট্যাক্স পরিষ্কার হলো। ইনকাম ট্যাক্স কাকে বলে? ইনকাম ট্যাক্স হচ্ছে ভারতবর্ষের যে নাগরিক, সেই নাগরিকের রোজগারের ওপরে সরকার অর্থাৎ কেন্দ্র সরকার দ্বারা আরোপিত যে ট্যাক্সটা, সেই ট্যাক্সটাই হচ্ছে আয়কর বা ইনকাম ট্যাক্স। অর্থাৎ তোমার রোজগারের ওপরে কেন্দ্র সরকার যে কর বসাবে এবং যে কর আদায় করবে, সেই করকে বলা হয় ইনকাম ট্যাক্স বা আয়কর। এখন আয়কর বুঝতে পারছো যে সবাইকে কি দিতে হয় স্যার? না, সবাইকে দিতে হয় না। কিছু কিছু কান্ট্রি আছে যারা ধনতান্ত্রিক দেশ, সবার কাছ থেকে, সেখানে গরিব নেই তো, সবার কাছ থেকেই আয়কর নেয়। তো সেটা তো আমাদের কান্ট্রি নয়। আমাদের কান্ট্রিতে যেহেতু গণতন্ত্র এবং সমাজতন্ত্র ঘেঁষে গণতন্ত্র, সর্বজন সুখায় ও সর্বজন হিতায়, যেহেতু সবার ট্যাক্স দিতে হয় না। ট্যাক্সের একটা স্ল্যাব আছে, একটু জটিল, অতটাও না। তা আমি 2019-2020 স্ল্যাবটা বলছি। 0 থেকে তোমার যে মোট রোজগারটা হলো, সেই রোজগারটা যদি 2.5 লাখ অবধি হয়, বার্ষিক রোজগার 2.5 লাখ অবধি। এই বার্ষিক রোজগার মানে কি স্যার 1 জানুয়ারি টু 31 ডিসেম্বর? না, 1 এপ্রিল টু 31 মার্চ।
1 এপ্রিল টু 31 মার্চ আমাদের দেশের ফাইন্যান্সিয়াল ইয়ার, অর্থনৈতিক বর্ষ। তাহলে 1 এপ্রিল টু 31 মার্চ এই অর্থবর্ষের মধ্যে তোমার যা রোজগার সেই অনুযায়ী তোমার উপরে ট্যাক্সটা হিসেব করা হবে। এর একটা স্ল্যাব আছে, দেখো এখানে যাচ্ছে স্ল্যাবটা 2019 এবং 2020 স্ল্যাবটা কি। যদি তোমার রোজগারটা বার্ষিক রোজগারটা 0 থেকে 2.5 লাখ টাকার মধ্যে হয় তাহলে তোমার উপরে ইনকাম ট্যাক্স বসানো হবে 0%। যদি 2.5 লাখ থেকে 5 লাখের মধ্যে হয় তাহলে তোমার 5% ইনকাম ট্যাক্স দিতে হবে। 5 লাখ থেকে 10 লাখের মধ্যে যদি রোজগার হয় 20% ইনকাম ট্যাক্স দিতে হবে। 10 লাখের ওপরে যদি তোমার বার্ষিক রোজগার হয়, 10 লাখের ওপরে মোর দ্যান 10 lakhs, তাহলে তোমার 30% ট্যাক্স দিতে হবে। এখন এইখানে একটা কথা আছে যে আমার যদি 5 লাখ টাকা রোজগার হয় বা মনে করো 10 লাখ টাকা রোজগার হয়, তাহলে কি 3 লাখ টাকা আমাকে ট্যাক্স দিতে হবে? স্যার এ কী বলছেন, 10 লাখ টাকা রোজগার করলাম 3 লাখ টাকা ট্যাক্স? না, এইটা কিন্তু ভালো করে বোঝো। 10 লাখ টাকা রোজগার করো মনে করো তুমি, সাপোজ আমি একটা হিসাব করাচ্ছি পরে, সাপোজ আমি 10 লাখ টাকা দিয়ে প্রথমে হিসাব করছি, তারপর তোমাকে পরে আবার আরেকটা হিসাব দেখাচ্ছি, মাসের হিসাবটা। 10 লাখ টাকা তুমি রোজগার করো, তো প্রথম 2.5 লাখ টাকা তো তোমার ট্যাক্স নেই, তার মানে সেখান থেকে প্রথম 2.5 লাখ টাকা বাদ, মানে ওই 2.5 লাখ টাকা ট্যাক্সেবল ইনকাম না। এইবার যে 7.5 লাখ টাকা থাকলো তার মধ্যে 2.5 লাখ থেকে 5 লাখ, ওই 2.5 লাখের ওপরে 5% হিসাব হবে। 5 থেকে 10 লাখ টাকার মধ্যে যেটুকু থাকলো 5 লাখ টাকা, তার উপরে 20% হিসাব হবে। আর 10 লাখের উপরে যদি রোজগার হয় তাহলে তার 30% হিসাব হবে। মানে তোমার টাকাটাকে স্ল্যাবে 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 ভেঙে নেওয়া হবে। গুলিয়ে গেল না? চলো হিসাব করি। ধরো কীরকম, তোমার মনে করো রোজগার, মাসিক রোজগার কত হবে বলো, কত রোজগার করতে চাও? ঠিক আছে, মনে করো তুমি 1 লাখ টাকা রোজগার করো প্রত্যেক মনে করো মাসে, প্রত্যেক মাসে তুমি 1 লাখ টাকা রোজগার করো, তাহলে তোমার 12 লাখ টাকা রোজগার হচ্ছে। এই 12 লাখ টাকা বছরের রোজগার, তোমার মনে করো যেহেতু 10 লাখ টাকার উপরে 30% ট্যাক্স দিতে হয়, তুমি হয়তো ভেবে বসবে, হ্যাঁ তাহলে আমার কি তাহলে 30% মানে 3 বারং 36, 3,60,000 টাকা ট্যাক্স দিতে হবে? না, এটা না, তোমার 12 লাখ টাকাটাকে স্ল্যাবে ভাগ করা হবে। কি করে স্ল্যাবে ভাগ করে তুমি ট্যাক্স দেবে, কত টাকা তুমি ট্যাক্স পে করবে, সেই হিসাবটা আমি আসছি। কিন্তু এইখানটাতে যেই স্ল্যাব যেটা রয়েছে, সেই স্ল্যাবের ভাঙা দেখে আমরা ভারতবর্ষের ট্যাক্সেশনের একটা বৈশিষ্ট্য বুঝতে পারি, সেই বৈশিষ্ট্যটা কিন্তু ভালো করে বুঝতে হবে। দেখো এখানে খেয়াল করে দেখো, 0 থেকে 2.5 লাখ পর্যন্ত ট্যাক্স নেই, তাতে ট্যাক্স দিতে হবে না। 2.5 লাখ থেকে 5 লাখ অবধি তোমার 5% ট্যাক্স দিতে হবে। 5 থেকে 10 লাখ অবধি 20% ট্যাক্স দিতে হবে। 10 লাখের ওপরে 30% ট্যাক্স দিতে হবে। খেয়াল করেছো? মানে বড় লোকের ওপরে চাপ বেশি দাও, বড় লোককে বড় লোক হতে দিও না, বেশি বেশি ট্যাক্স বসাও বড় লোককে, আর গরিব লোককে ট্যাক্স বসিও না। বড় লোকের কাছ থেকে ট্যাক্স বসিয়ে সেই টাকাটা গরিবের জন্য বিভিন্ন প্রকল্পে খরচ করো, যাতে গরিব একটুখানি সুযোগ সুবিধা পায় জীবনযাত্রার। কিন্তু বড় লোককে 30% ট্যাক্স বসাও, দরকার হলে আরও বেশি ট্যাক্স বসাও, চার্জ নাও, এই চার্জ নাও, বসাও, টাকা বেশি নাও। এই যে যত বড় লোক তুমি হবে তত তোমার ট্যাক্সের পরিমাণ বেশি, অর্থাৎ রোজগার যত বাড়বে তোমার ট্যাক্স তত বেশি দিতে হবে সরকারকে, তোমার কাছ থেকে সরকার তত বেশি পরিমাণ ট্যাক্স নেবে। ট্যাক্সের এই ধরনটাকে বলা হয় প্রোগ্রেসিভ ট্যাক্স। ভারতবর্ষের মতো যারা উন্নতশীল দেশ, সমস্ত উন্নতশীল দেশেরই মোটামুটি ট্যাক্সের সিস্টেমটা প্রোগ্রেসিভ ট্যাক্স, অর্থাৎ বড় লোকের কাছ থেকে বেশি টাকা ট্যাক্স নাও। 10 লাখের ওপরে রোজগার, তাহলে সে 30%, ওই স্ল্যাবটা আছে 30%। 10 লাখের ওপরে যে স্ল্যাবটা সেটা 30%। 2.5 লাখের নিচে রোজগার, ট্যাক্স দিতে হবে না। রোজগার যত বাড়বে 0 থেকে 5, 5 থেকে 20, 20 থেকে 30, এই যে রোজগার বাড়লেই ট্যাক্স বেড়ে যাচ্ছে, বেশি বেশি পরিমাণে পার্সেন্টেজ অফ ট্যাক্স বেশি হচ্ছে, এইটাকে বলা হয় প্রোগ্রেসিভ ট্যাক্স। এর একটা উল্টো ট্যাক্স রয়েছে যেটাকে বলা হয় ডেভেলপড কান্ট্রি, যেগুলোর ধনতান্ত্রিক দেশ, সেখানে একটা রিগ্রেসিভ ট্যাক্স রয়েছে। রিগ্রেসিভ ট্যাক্সগুলো কেন? দেখো আমাদের মতো দেশে যারা বড় লোক না তাদের বড় কষ্ট, গরিব বলে খুব সমস্যা, সুবিধা। এই ধরো করোনা পরিস্থিতিতে প্যান্ডেমিক হয়েছে, গরিবদের তো 16 কেজি করে চাল দিচ্ছে, বড় লোকদের দিচ্ছে না, বড় লোকদের দিচ্ছে না। আমার সমান অধিকার কিন্তু নেই, আমরা গরিবের পক্ষে। তো অর্থাৎ কী করছে, বড় লোক হলে তার কাছ থেকে বেশি টাকা নাও, এটা হচ্ছে মেন্টালিটি আমাদের দেশের। আমাদের দেশের বড় লোকদের দেখো কী সমস্যা দেখো, ভালো করে বোঝো। যদি তুমি মনে করো অল্প পরিমাণ টাকা রোজগার করো, সেখানে যদি 10% ট্যাক্স বসাই, সেই টাকাটা খুব বেশি টাকা না। মনে করো 10% ট্যাক্স বসিয়েছে, 1 লাখ টাকা রোজগার, 10 লাখ টাকা তুমি রোজগার করো, 1 লাখ টাকা রোজগার করো, 10% ট্যাক্স, তাহলে কত হবে? 10,000 টাকা ট্যাক্স হবে।
কিন্তু যে 10 কোটি টাকা রোজগার করে, 5 কোটি টাকা রোজগার করে, 500 কোটি টাকা রোজগার করে, তার 10% ট্যাক্স মানে বুঝতে পারছো? বুঝতে পারছো কত পরিমাণ টাকা? প্রচুর টাকা। মানে 5 কোটি টাকা যদি সে বছরে রোজগার করে, তার ট্যাক্সের পরিমাণ এত পরিমাণ পড়বে, সে ট্যাক্স দিতে চাইবে না, সে ট্যাক্স লুকোতে চাইবে। বড় লোক দেশ যেগুলো, ধনী দেশ, সেখানে যেহেতু ধনীর পরিমাণটাই বেশি, গরিবের পরিমাণটা কম বা গরিব নেই বললেই চলে, সেই জন্য যেহেতু যারা অল্প রোজগার করে তাদের যদি একটু বেশি পার্সেন্টেজে ট্যাক্স বসানো হয়, তাহলে তার কাছ থেকে বেশি টাকা আসছে না। 20%, মনে করো তুমি অল্প রোজগার করো, তোমাকে 20% ট্যাক্স বসিয়ে দিলাম, তাহলে 20% ট্যাক্স অল্প রোজগারের উপরে বসিয়ে যেটুকু টাকা পেলাম, যারা অনেক বড় লোক তার কাছ থেকে 2% ট্যাক্স যদি আমি বসাই, তার থেকে বেশি পাবো। সেই জন্য করলে কি, রিগ্রেসিভ ট্যাক্স মানে কি, যত রোজগার বাড়ছে তত ট্যাক্সের পার্সেন্টেজটা কমিয়ে দিচ্ছে। কেন না, মোটামুটি যেহেতু সবারই গরমিল ব্যাপার, গরিবের কাছে একটু বেশি ট্যাক্স, যারা একটু কম বড় লোক তাদের কাছে বেশি পরিমাণ ট্যাক্স নাও পার্সেন্টেজ, কিন্তু ট্যাক্সের পরিমাণটা খুব বেশি হচ্ছে না যতই তুমি ট্যাক্সের পার্সেন্টেজে বাড়াও। কিন্তু যে অনেক টাকা রোজগার করছে তাকে যদি ট্যাক্সের পরিমাণটা বেশি পার্সেন্ট নিয়ে নেওয়া হয়, তাহলে অনেক টাকা হয়ে যাবে, এর তুলনায় অসাম্য তৈরি হয়ে যাবে। সেখানে বড় লোক যত হচ্ছে তত ট্যাক্সের পার্সেন্টেজটা কমিয়ে দেওয়া হচ্ছে। বুঝেছো ব্যাপারটা? তাতে করে কি, পার্সেন্টেজটা কমে গেলেও, যেহেতু তাদের রোজগার প্রচুর, পার্সেন্টেজটা কমে গেলেও, বুঝতে পারছো তো? মনে করো 1 লাখ টাকা 10%, 1 কোটি টাকার 1%ও তার থেকে বেশি। 1 লাখ টাকা 10% যা, তাই না, 10,000 টাকা। 1 কোটি টাকার 1%ও তার থেকে বেশি, 1 লাখ টাকা। তার মানে যে 1 লাখ টাকা রোজগার করে তাকে 10% যদি তুমি বসাও, বুঝতে পারছো, তাই তার 10,000 টাকা যাচ্ছে। আর যে 1 কোটি টাকা রোজগার করছে তাকে 1% বসাও, আরে 1% বসলেই তো 1 কোটি টাকা, 100 কোটি টাকা সে রোজগার করে, 1 কোটি টাকা রোজগার করে, 1% বসলেই তো 1 লাখ টাকা। বুঝেছো কথাটা? তার মানে যে রোজগারটা যখন বেশি, তখন ট্যাক্সের পার্সেন্টেজটাকে কমিয়ে দাও। যত বেশি রোজগার করছে ট্যাক্সের পার্সেন্টেজটা কমালেও সরকারের খুব বেশি এসে যাচ্ছে না, কারণ তার কাছ থেকে অনেক টাকাই নিচ্ছি, ট্যাক্সের পরিমাণটা বেড়ে যাচ্ছে, কারণ তার রোজগার বেশি, পার্সেন্টেজটা ছোটো হলেও সমস্যা হচ্ছে না। এই যে রোজগার বাড়ার সঙ্গে সঙ্গে সরকার যদি ট্যাক্সের পার্সেন্টেজটা কমাতে যায়, প্রথমে 30%, তারপরে রোজগার বেড়ে গেছে, ঠিক আছে 20%, আচ্ছা আরও রোজগার করো তাহলে 10%, আচ্ছা আরও রোজগার করো তাহলে 5% দিও, আরও রোজগার করো তাহলে 2% দাও। আরও রোজগার যারা করছে তাদের 2% কিন্তু এই 30% থেকে অনেক বেশি পরিমাণটা। এই ধরনের ট্যাক্স যেটা রোজগার বাড়ার সঙ্গে সঙ্গে কমে যায়, তাদেরকে বলা হয় রিগ্রেসিভ ট্যাক্স। রিগ্রেসিভ ট্যাক্সগুলো ধনতান্ত্রিক দেশের বৈশিষ্ট্য। ইউএসএতে রিগ্রেসিভ ট্যাক্স রয়েছে, সুইডেন, যেগুলো সব সুইডেন, ডেনমার্ক, যেগুলো সব বড় বড় কান্ট্রি, ধনতান্ত্রিক দেশ। ইউএসএ তো মূলত ধনতান্ত্রিক দেশ, সেখানে কিন্তু প্রোগ্রেসিভ ট্যাক্স নেই, রিগ্রেসিভ ট্যাক্স রয়েছে। ভারত যেহেতু গরিব দেশ, ডেভেলপিং দেশ, ঠিক আছে, আমাদের যেহেতু গরিব ধনীর পার্থক্যর জন্য আমরা আমাদের ট্যাক্সটাকে করি কি, প্রোগ্রেসিভ ট্যাক্স রেখেছি, ঠিক আছে। চলো, তাহলে রিগ্রেসিভ আর প্রোগ্রেসিভ ব্যাপারটা কিন্তু পরিষ্কার করে মাথার মধ্যে ঢুকে গেছে। এবার যে কথাটা আমাকে বলতে হবে, ইনকাম ট্যাক্সের একটা হিসেব নিকেশ তোমাদের সঙ্গে আমরা করব। দেখো, তুমি মনে করো রোজগার করো প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা, আর রোজগারই যখন করবে তখন কম কেন করবে, বেশি বেশি করে করো। 1 লাখ টাকা রোজগার করো, ঠিক আছে। চলো, 1 লক্ষ টাকা রোজগার করলে তুমি বার্ষিক রোজগার করো কত, 12 লাখ টাকা, তাহলে তোমার ট্যাক্স কত হবে? তুমি সাদা চোখে যদি হিসেব করো, স্যার 10 লাখের ওপরে তো 30% ট্যাক্স, তাহলে আমার 12 লক্ষ টাকা 3 বারং 36, 3,600 টাকা ট্যাক্স হবে, 3,60,000 টাকা ট্যাক্স হবে না। ব্যাপারটা হিসেবটা এরকম না। ভালো করে দেখো, তোমার 12 লক্ষ টাকাটাকে আমি ধরো ভাঙছি কি, প্রথম 2.5 লক্ষ টাকা পর্যন্ত তোমার কোনো ট্যাক্স লাগবে না। তাহলে প্রথম 2.5 লক্ষ টাকা তোমার ট্যাক্সেবল রোজগার থেকে বাদ গেল। তারপরে 2.5 লক্ষ টাকা থেকে যে 5 লক্ষ টাকা, যে 2.5 লক্ষ টাকার উপরে তার উপরে মনে করে 5% ট্যাক্স লাগছে। তাহলে 2.5 লক্ষ টাকার 5% মানে কত, 12,500 টাকা। তাহলে 12,500 টাকা ওই 5% হিসাবে তোমার হিসাব হলো। দেখো, দেখা যাচ্ছে। এইবার যে পরের 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকা, তাই তো, তাহলে প্রথম 2.5 লাখ টাকার ট্যাক্স লাগলো না, পরের 2.5 লাখ টাকার উপর ট্যাক্স বসলো 5%, মানে 12,500 টাকা। আর 5 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকার মধ্যে যে স্ল্যাবটা পড়ছে, সেই 5 লক্ষ টাকার উপরে 20% ট্যাক্স, মানে 5 লক্ষ টাকার 20% মানে 1 লাখ টাকা ট্যাক্স, 1 লাখ টাকা ট্যাক্স। আর তোমার বাকি রইল 2 লাখ টাকা, 2.5, 5, এদিকে গেল 5, 10, আর রইল 2 লাখ টাকা বাকি। এই 2 লাখ টাকার উপরে বসবে 30% ট্যাক্স। 2 লাখ টাকা 30% ট্যাক্স মানে 60,000 টাকা। তাহলে এবার ট্যাক্সগুলো যোগ করো, 0, 12,500, 1 লক্ষ 60,000, যোগ করে দেখো সামথিং 1,72,500 টাকা তোমাকে ট্যাক্স দিতে হবে। ক্লিয়ার?
3,60,000 নয় কিন্তু, 1,72,500 টাকা। এইটাকে বলে ইনকাম ট্যাক্সের স্ল্যাব। মানে স্ল্যাবে তোমার টাকা মোট রোজগারটাকে স্ল্যাবে ভাঙা হবে। এবার যে স্ল্যাবে যেটুকু টাকা পড়লো সেই স্ল্যাবে সেই পার্সেন্টেজটা। প্রথম স্ল্যাবে 2.5 লাখ টাকা 0%, তারপরে স্ল্যাবে 5% 2.5 লাখ টাকা, তারপরে স্ল্যাবে 5 লাখ টাকা 20% 1 লাখ টাকা, তারপরে স্ল্যাবে পড়লো 2 লাখ টাকা। তোমার রোজগার হিসাব করছি 60,000 টাকা, যোগ করে দেখা হলো 1,72,500 টাকা। এই তোমার ইনকাম ট্যাক্স। বাবাকে জিজ্ঞেস করো, বাবা যদি ইনকাম ট্যাক্স দেয় তো সে তাকে কত টাকা দেয়, কী করে হিসেব করে। ফর্ম 16 বলে একটা ব্যাপার থাকে, সেটা থেকে জানা যায়। বাবাকে জিজ্ঞেস করো, স্যার শিখিয়েছেন। তাহলে এখানে কি ট্যাক্স হয়ে গেল? তোমার যে 1,72,500 টাকা তোমাকে ট্যাক্স বসিয়ে দিলাম, তুমি মাসে মাসে 1 লক্ষ টাকা রোজগার করো না। স্টোরি ইহা খতম नहीं होता है मेरे दोस्त, পিকচার अभी भी बाकी है। এখানেই শেষ নয়, এর উপরে বসানো হয় সেজ। সেজ মানে ট্যাক্স, যেটুকু টাকা হলো ট্যাক্স, সেই ট্যাক্সেরও আবার একটা পার্সেন্টেজ টাকা বেশি নেবো তোমার কাছ থেকে। মনে করো তুমি 1,72,500 টাকা ট্যাক্স দিচ্ছ, এই ট্যাক্সের ওপরে আবার একটা পার্সেন্টেজ, এই ট্যাক্সের মনে করো 5% 4% একটা সেজ হিসাবে সরকার আবার নেবে। ওটা ট্যাক্সের সঙ্গে ওই টাকাটা আবার যোগ করে সরকারকে জমা দিতে হবে। এই সেজের ব্যাপারটা বলবো, সেজের সঙ্গে ট্যাক্সের ঠিক তফাৎটা কোথায় এইটা তো বুঝতে হবে। সেইটা বোঝার জন্য আমাকে বুঝতে হবে আগে যে ট্যাক্স যে আমরা বসাচ্ছে সরকার, সেই ট্যাক্সটা যাচ্ছে কোথায়, কই যায়, কোথায় যাচ্ছে। দেখো, যে ট্যাক্সটা আমরা বসাচ্ছি সেই ট্যাক্সটা সরকার দিচ্ছে। সরকারকে? মোদি তো সরকার, বুঝলাম। তাহলে মোদি কি ইচ্ছে মতো খরচ করতে পারবে না? একটা সিস্টেম আছে। মোদি ট্যাক্স বসাতে যেমন ইচ্ছে মতো পারবে না, ইচ্ছে মতো খরচও করতে পারবে না। আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের সরকার। তার মানে জনগণ সরকারকে, পার্লামেন্টকে নির্বাচিত করেছে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। তার মানে জনগণের যারা নির্বাচিত প্রতিনিধি তারা হচ্ছে সংসদ, এমপি, তারা সরকারকে অনুমোদন করবে এই টাকা খরচ করো, এই টাকা খরচ করো না। তার মানে কি জনগণই অনুমোদন করলো। তাহলে এই টাকাটা কোথায় জমা পড়বে বলছি এক এক করে, ভালো করে বোঝো। এই টাকাটা আমাদের সরকারের কাছে 3টে ফান্ড আছে। তার মধ্যে সবচেয়ে বড় যে ফান্ডটা সেটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, ভারতের সঞ্চিত তহবিল। আর হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস ফান্ড আছে, আর একটা কনগ্রিডেন্স ফান্ড আছে, সেটা আমি পরে বলছি। সবচেয়ে বড় ফান্ড হচ্ছে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, সঞ্চিত তহবিল। এই সঞ্চিত তহবিল এর সমস্ত ট্যাক্স গিয়ে জমা পড়বে। সরকার যদি কোথাও থেকে ধার বড় করে, ধার নেয়, সেটা সঞ্চিত তহবিলে জমা পড়বে। সরকার সঞ্চিত তহবিল থেকে কাউকে একটা ধার দিয়েছিল, তার সুদ অথবা সেই ধারের টাকাটা ফেরত আসছে, তাহলেও সেটা সঞ্চিত তহবিলে জমা পড়বে। অর্থাৎ সোজা কথা, ট্যাক্সটা সঞ্চিত তহবিলে গিয়ে জমা পড়বে। আর এই সঞ্চিত তহবিল থেকে টাকা খরচ করবার জন্য সরকারকে, মোদি সরকারকে, নির্মলা সীতারামাইয়াকে, বর্তমান অর্থমন্ত্রী, তাকে অনুমোদন দেবে কে? পার্লামেন্ট। পার্লামেন্ট কি? পার্লামেন্ট হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত। পরিষ্কার হলো? তাহলে এইখানে একখানা গ্যারাকল আছে। গ্যারাকল মানে কি? দেখো, আমি খরচ করব, আমার স্বামী সরকার, মোদি, আমি একটা জায়গায় খরচ করব। তাহলে আমি যদি রোজই খরচ করি, তাহলে রোজই কি সংসদ বসিয়ে সাংসদের কাছ থেকে অনুমতি নেওয়া সম্ভব? এ তো বিচ্ছিরি ব্যাপার। রোজ তো অনুমতি নেওয়া যায় না। সেই জন্য সরকার একটা বাজেট করে। বাজেট মানে কীরকম, ধরো ব্যাপারটা ধরো, বাজেট মানে কি? তো তুমি সিনেমা হলে যাচ্ছ, তো সিনেমা হলে যাচ্ছ মানে কি, তোমার একটা বাজেট আছে মাথায়, টিকিটের দাম 200 টাকা, 100 টাকার পপকর্ন খাবো 300 টাকা, 100 টাকা হচ্ছে ভাড়া যাবে গাড়ি ভাড়া 400 টাকা, 100 টাকা আমার এটসেট্রা কাজে লাগবে 500 টাকা, তাহলে 450 টাকা 550 টাকার মধ্যে একটা খরচ হবে। এটা তুমি তোমার বাবাকে জানিয়ে দিলে, দেখো যাচ্ছি 450 থেকে 550-এর মধ্যে খরচ হবে। খরচটা হওয়ার পরে আমি আবার তোমাকে পরে এসে বুঝিয়ে দেবো। এই যে বাবার কাছ থেকে বলে দিলে, দেখো আমার এখানে এই টাকাটা লাগবে, খরচটা মোটামুটি 450 থেকে 550-এর মধ্যে হবে, তুমি আমাকে 600 টাকা দাও কি 500 টাকা দাও বা সামথিং, আমাকে বুঝিয়ে দিলাম, আমি এসে তোমাকে হিসেবটা দিচ্ছি। এইটাকে বলে বাজেট। সরকারও তদরূপভাবে করে। সরকার প্রথম দিন ফেব্রুয়ারি মার্চ মাসে সরকার সমস্ত সংসদদের ডাকে। ডেকে আমাদের যে অর্থমন্ত্রী, সে একটা অ্যাটাচি নিয়ে এসে বলে যে দাই ভাই, এখান থেকে আমি এই রোজগার করবো, এখান থেকে এই রোজগার করবো, এখান থেকে এই রোজগার, এখান থেকে এই রোজগার, এখানে এই খরচ, এখানে এই খরচ, এখানে সেই খরচ, এই সব টাকা এসে জমা পড়বে কনসলিডেটেড ফান্ডে।
সব টাকায় আমি সেখান থেকে খরচ করব, অনুমোদন দিন। লোকসভা যখন অনুমোদন দিল তার মানে বিল বাজেট পাশ হলো। তার মানে একটি কি 550 সিনেমা দেখতে গেলে 450 থেকে 550-এর মধ্যে একটা বাজেট করেছিল, এর একটা মোটামুটি এই থেকে এই অবধি একটা বাজেট করলো। এইবার কিছু খরচ বেশি হতে পারে, কিছু খরচ সারপ্লাস বাজেট হতে পারে, ডেফিসিট বাজেট হতে পারে, মানে ঘাটতি বাজেট হতে পারে, যেটুকু হিসেব করেছিলাম খরচ তার থেকে বেশি হয়ে গেছে, ঋণ করতে হয়েছে, ডেফিসিট বাজেট, ঘাটতি বাজেট। সারপ্লাস বাজেট হতে পারে, খরচের হিসেবে এই করেছিলাম, আয় তার থেকে বেশি করেছি, আয় যা করেছি খরচ তো করতে পারিনি, মানে আমার কাছে এখন এক্সট্রা কিছু আছে। বছরের শেষে আবার সংসদকে সেইটাও বুঝিয়ে দেবো। ক্যাগ বলে একটা ব্যাপার আছে, ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, তার থ্রুতে আমরা সংসদকে হিসাব নিকাশগুলো বুঝিয়ে দেবো। তার মানে একটা সময় অনুমতি নিলাম, পরিকল্পনা দেখিয়ে তারপরে খরচ নিজের মতো করেই করলাম, তারপর আবার ক্যাগের থ্রুতে হিসাবটা দিয়ে দিলাম। এইটা হচ্ছে অনুমতি। প্রতিদিন কিন্তু অনুমতি নিতে হয় না, পরিষ্কার, প্রতিদিন অনুমতি নেওয়া রেদার যায়ও না। আর একটা ফান্ড আমাদের রয়েছে, বোঝা গেল কথাটা। ট্যাক্স তাহলে কোথায় গিয়ে জমা পড়ে? ট্যাক্স জমা পড়ে গিয়ে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে। তুমি যে ট্যাক্সটা দিচ্ছ, তাহলে ইনকাম ট্যাক্স তোমার যে 1,72,500 টাকা, সেই 1,72,500 টাকা তুমি 1 লাখ টাকা করে রোজগার করো, 12 লাখ টাকা তোমার রোজগার বছরে, তোমার ট্যাক্স আমি হিসেব করে দেখলাম 1,72,500, ভুল হলে তুমি আরেকবার হিসেব করে নিও, কমেন্টে জানিও। তাহলে এই টাকাটা জমা পড়বে কোথায়? কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে, ভারতের সঞ্চিত তহবিলে। আর একটা তহবিল রয়েছে, যে তহবিলের নাম পাবলিক অ্যাকাউন্টস ফান্ড। পাবলিক অ্যাকাউন্টস ফান্ডের মধ্যে জানো তো, পাবলিক অ্যাকাউন্টস ফান্ডের থেকে খরচ করবার জন্য সংসদের অনুমতি লাগে না, সংসদের কোনো অনুমতি লাগে না। সরকার, যে সরকার থাকে সেই সরকার এখানে খরচ করতে পারে। তো এইটা মনে করো একটা পাবলিক অ্যাকাউন্টস ফান্ড। সেই পাবলিক অ্যাকাউন্টস ফান্ডের মধ্যে অনেকগুলো বাক্স আছে। আমার মিসেসের কাছে একটা বাক্স আছে। যখন মিসেসকে তুমি সংসার খরচ দেবে, ওই এই খাতে এ খাতে এ খাতে এ খাতে ডিভিশন করে রেখে দেবে, যে এটা ছেলে টিউশন খরচ, এটা ছেলে স্কুলে দিতে হবে, এই টাকায় সংসার খরচ হবে, এটা ইলেকট্রিক বিল হবে, এই টাকা জামা খরচ, এটা ওষুধ বিশুধ, একটা ডিভিশন করে রেখে দেবে, হয় না? বিভিন্ন বক্স। পাবলিক অ্যাকাউন্ট ফান্ডের মধ্যেও কিন্তু অনেকগুলো বক্স আছে। যেমন ধরো একটা কৃষি কল্যাণ বক্স, মানে সেখানে যে টাকাটা জমা পড়বে কৃষি কল্যাণের জন্য সেটা খরচ হবে। স্বচ্ছ ভারত অভিযান, হ্যাঁ, সাফাইকে কোথা থেকে তো টাকা আনতে পারে বাবা, ওইখানে যে টাকা জমা পড়বে সেটা ওই কাজেই খরচ হবে। প্রাইমারি এডুকেশন, পাবলিক অ্যাকাউন্টসের মধ্যে যেগুলো আছে আমি সেগুলো বলছি। তো এই যে খরচ, এখানে আমি বলে দিই, আমার মিসেস খুব কড়া, খুবই কড়া। মনে করো কোনো একটা কাজের জন্য কোনো একটা টাকা রেখেছে, সেই টাকাটা কিন্তু অন্য খাতেও খরচ করবে না, করবে না, এই টাকাটা রেখেছিলাম এটা দিয়েই চলতে হবে। সরকারের পাবলিক অ্যাকাউন্টস ফান্ডটাও কিন্তু এরকম করা, যে খাতের জন্য যে টাকা, সেই খাতের টাকা সেই খাতেই ব্যয় হবে। এই খাতেরটা নিয়ে ওই খাতে, ওই খাতেরটা নিয়ে ওই খাতে পাবলিক অ্যাকাউন্টস ফান্ড থেকে এরকম করা যাবে না। ক্লিয়ার হলো? তাহলে অনেকগুলো বাক্স আছে, আলাদা আলাদা বাক্স, সেই বাক্স থেকে যেখান থেকে হোক টাকা পড়বে সেটা আমি তোমাদের বলছি, সেটা বোঝানোর জন্য, সেজ বোঝানোর জন্য এটা আমি আনছি। সেই বাক্স যেটুকু বললো সেই বরাদ্দটা সেই খাতেই খরচ করতে হবে, এবং এই খরচ করতে আমার সংসদের অনুমতি লাগবে না। বুঝে গেছো? আরেকটা ফান্ড আছে কন্টিনজেন্ট ফান্ড, সেটা আমি রাষ্ট্রপতি অনুমোদন লাগে, সেটা তোমাদের পরে বলবো। এই দুটো ফান্ড বুঝেছো? এখন এই যে পাবলিক অ্যাকাউন্টস ফান্ডে টাকাটা কোত্থেকে আসে? টাকাটা আসে সেজ থেকে। সেজ মানে কি? তোমার যে ট্যাক্স, যে টাকা তোমার ট্যাক্স পড়লো, সেই ট্যাক্সের 4% তোমাকে সেজ দিতে হবে। এখনকার আমি এটা বলছি না, 18-19 যেটা ছিল সেটা বলে দিই একটুখানি। 18-19 ছিল, তোমার যে ট্যাক্স পড়লো, মনে করো আমার 1,72,500 টাকা মনে করো ট্যাক্স পড়লো সাপোজ, তার ওপরে 4% তোমার সেজ দিতে হবে সরকারকে। এই 4% সেজ হচ্ছে 2% প্রাইমারি এডুকেশনের জন্য, 1% মাধ্যমিক এডুকেশনের জন্য, 1% স্বাস্থ্যের জন্য। ওই যে ICDS হয় না, বিভিন্ন স্বাস্থ্য খাতে সরকার খরচ করে, জননী সুরক্ষা যোজনা, হয় না, সেই স্বাস্থ্য খাতে তোমাকে 1%, মানে 2% প্রাইমারি সেক্টরে, প্রাইমারি এডুকেশন সেক্টরে, 1% মাধ্যমিক এডুকেশন সেক্টরে, 1% স্বাস্থ্য খাতে। এই 4% তোমাকে সেজ দিতে হবে। এই যে সেজ টাকা, তো 1,72,500 টাকা আমার মনে করো ট্যাক্স হলো, তার 4% হিসাব করছি, সেইটা 4% হিসাব করে যে টাকাটা হলো, তার 2% যাবে হচ্ছে প্রাইমারি এডুকেশনের বক্সে, 1% যাবে মাধ্যমিক এডুকেশনের বক্সে, 1% যাবে স্বাস্থ্যের উপরে। বোঝা গেল কথাটা? এইটা কি পাবলিক অ্যাকাউন্টসে গিয়ে পড়লো। তাহলে সেজ কোথায় গিয়ে জমা পড়ে? সেজ জমা পড়ে পাবলিক অ্যাকাউন্টস ফান্ডে। ট্যাক্স কোথায় জমা পড়ে? ট্যাক্স জমা পড়ে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে। পার্থক্য বোঝা যাচ্ছে? ট্যাক্স হচ্ছে তোমার রোজগারের উপরে বসানো হলো, আর সেজ হচ্ছে ট্যাক্সের উপরে পার্সেন্টেজ। সেজ কোথায় জমা পড়ে? পাবলিক অ্যাকাউন্টস ফান্ডে জমা পড়ে।
ট্যাক্স কোথায় জমা পড়ে? কনসোলিডেটেড ফান্ড অফ অ্যাকাউন্টে জমা পড়ে। কনসোলিডেটেড ফান্ড অফ অ্যাকাউন্ট থেকে যদি সরকার খরচ করতে চায় তাহলে কার অনুমতি লাগে? সংসদের অনুমতি লাগে। সেজের টাকা খরচ করার জন্য সরকারের সংসদের অনুমতি লাগে না। তফাৎ বোঝা গেল? এই তো 2 নম্বরে তফাৎ লিখতে পারবে। ধরো এর আগে একটা সার্ভিস ট্যাক্স ছিল, জানো তো? সার্ভিস ট্যাক্স ছিল 14%। তাহলে ট্যাক্স কত? 14%। 14% ট্যাক্স, এই ট্যাক্সের টাকাটা জমা পড়বে কনসোলিডেটেড ফান্ডে। 14% ট্যাক্স হিসাব করার পরে তোমার সার্ভিস মনে করে দিল, হোটেলে গিয়ে একটা সার্ভিস দিয়েছে, সেই সার্ভিসের জন্য 14% তোমার ট্যাক্স বসালো। 14% ট্যাক্স মনে করো 100 টাকা হলো। তাহলে এই 100 টাকার ওপরে আবার 0.5% সেজ, আবার 0.5% 1% সেজ নেয়, মানে 14% ট্যাক্স, তার উপরে আবার 1% সেজ, মানে 14% হিসেব করে যে টাকাটা হলো ট্যাক্স, তার উপরে 0.5% হচ্ছে স্বচ্ছ ভারত অভিযানের জন্য সেজ, আর 0.5% হচ্ছে কৃষি কল্যাণের জন্য সেজ। এটা ছিল। তার মানে প্রথমে তোমাকে তোমার যে হলো তারপরে 14% টাকাটা হিসেব করা হলো, সেই টাকাটা যাবে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে। 14% টাকাটা হিসেব করে দেখা গেল 100 টাকা হলো। তাহলে 100 টাকার উপরে 50 পয়সা আবার যোগ হবে স্বচ্ছ ভারত অভিযানের জন্য সেজ হিসাবে, 50 পয়সা যোগ হবে কৃষি কল্যাণ দপ্তরে, তাহলে 50 100 টাকা, 1 টাকা, তাহলে 100 টাকা ট্যাক্স, তার সঙ্গে 1 টাকা সেজ, তাহলে 101 টাকা তোমাকে ট্যাক্স দিতে হবে, মানে ট্যাক্স হিসাবে দিতে হবে। তার মধ্যে 14 টাকা ট্যাক্স, 100 টাকা ট্যাক্স রয়েছে 14%, আর 1 টাকা রয়েছে সেজ 0.5 স্বচ্ছ ভারত অভিযানের ভান্ডারে গিয়ে জমা পড়লো 50 পয়সা, ওখানে গিয়ে ভান্ডারে জমা পড়লো কৃষি কল্যাণ দপ্তরের ভান্ডারে গিয়ে জমা পড়লো 50 পয়সা। সেইটা কোথাকার ভান্ডার? পাবলিক অ্যাকাউন্টস ফান্ডের ভান্ডার। পরিষ্কার হয়েছে? বোঝা গেছে? তাহলে সেজের কনসেপ্টটা বুঝেছো? সো এইটা হচ্ছে সেজের কনসেপ্ট। আরও পরিষ্কার করে তোমাকে বলবো, তুমি নিজেটি হিসেব করবে, আমি তোমার রোজগারের উপরে একটু সেজটা হিসেব করি। 4% সেজ রয়েছে, চলো হিসেব করে দেখবো। আর একটা ফান্ড রয়েছে কন্টিজেন্সি ফান্ড। কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, এটা রাষ্ট্রপতি যেহেতু নিয়ন্ত্রণ করে, সংসদের কোনো অনুমতি লাগে না, সেটা পরে একদিন আলোচনা করা যাবে। ইনকাম ট্যাক্স নিয়ে তো আলোচনা করছি, ছড়িয়ে যাবো আমি কথাতে। চলো আগের আলোচনায় ফিরি। তাহলে তুমি ট্যাক্স দিয়েছিলে কত? 1,72,500 টাকা। 1,72,500 টাকা তুমি ট্যাক্স দিয়েছিলে। এর আবার 4% তোমায় সেজ দিতে হবে। তাহলে 1,72,500 টাকার 4% হিসেব করলে হয় মনে করো 6,900 টাকা। তাহলে 6,900 টাকা হচ্ছে 4% কার? 1,72,500 টাকার উপরে যদি 4% হিসেব করো সেজ, সেই সেজটা হচ্ছে 6,900 টাকা। হিসেব করে দেখো, আমি আমার অঙ্কে খুব কাঁচা। তুমি গড়ে টড়ে হিসাব করে নাও 7,000 টাকা সাপোজ, দিয়ে এবার যোগ করো। যে যোগ করে যেটা হলো তোমাকে ইনকাম ট্যাক্স হিসাবে সেইটা জমা করতে হবে। কিন্তু ইনকাম ট্যাক্স হিসাবে 1,72,500 টাকা তোমার জমা পড়বে কনসোলিডেটেড ফান্ডে, আর এই যে 6,900 টাকা এইটা পড়বে পাবলিক অ্যাকাউন্টসে। পাবলিক অ্যাকাউন্টস ফান্ড যেটা, সেখানে বিভিন্ন খাতে বিভিন্ন ভান্ডারে সেটা রাখা হবে। আশা করি ব্যাপারটা বুঝে গেলে। তাহলে এটা হচ্ছে ট্যাক্সের সঙ্গে তোমার সেজের তফাৎ। তাহলে কি ট্যাক্স স্যার হয়ে গেল? স্যার আর কোনো ট্যাক্স নেই? এখন তো কলির সন্ধে, আরও ট্যাক্স আসে। তোমার ইনকাম ট্যাক্স, তুমি ইনকাম করলে আমরা ট্যাক্স নেব। তোমাকে একটা বলেছিলাম না, 10 লক্ষ টাকার উপরে যদি করো তাহলে 30% ট্যাক্স, তারপরেও সেজ রয়েছে। আরও এক ধরনের ট্যাক্স সরকার বসায়, তোমার রোজগার যদি 50 লক্ষ থেকে 1 কোটি টাকার উপরে হয়, এমন মধ্যে হয়, তাহলে তোমার রোজগার 50 লক্ষ থেকে 1 কোটি টাকার মধ্যে, মানে 50 লক্ষের ওপরে 1 কোটি অবধি যেটুকু টাকা, মানে 50 লক্ষ টাকা, সেই টাকার আবার 10% সারচার্জ হিসাবে সরকার তোমার কাছ থেকে নেবে। কি সারচার্জ? মানে তোমার স্ল্যাবে যদি 50 লক্ষ থেকে, মানে 10 লক্ষ থেকে 50 লক্ষের মধ্যে তোমার 30% ট্যাক্স হয়ে গেল, মিটে গেল, ওটা তো ট্যাক্সের মধ্যেই পড়লো। এইটা সারচার্জ আবার আলাদা আর একটা ট্যাক্স। সারচার্জটা কি? তোমার রোজগার যদি 50 লক্ষ থেকে 1 কোটির মধ্যে যেটুকু পড়ছে, 50 লক্ষ থেকে 1 কোটির মধ্যে যেটুকু পড়ছে, তার উপরে 10%, তার উপর তোমার 10% সারচার্জ। সারচার্জ মানে কি? তার উপরে ট্যাক্স প্লাস সেজের উপরে 10% সারচার্জ বসানো হবে। বুঝতে পারলে কথাটা আমি কি বললাম? সেই যে রোজগারটা হচ্ছে, সেই রোজগারের উপরে যে ট্যাক্স হচ্ছে, সেই ট্যাক্সের উপরে আবার সারচার্জ হিসেব করা হবে 10%। যদি রোজগারটা 1 কোটির উপরে যায় বার্ষিক রোজগার, তাহলে সেই সারচার্জটা বেড়ে হবে 15%। ক্লিয়ার হলো কি হলো না? এই সারচার্জটা বেড়ে হবে 15%। এই সারচার্জটা আবার কোথায় জমা পড়বে? সারচার্জটা কিন্তু জমা পড়বে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে। কনসোলিডেটেড ফান্ড মানে যেখানে সংসদের অনুমতি দিতে হয়। ইট ইজ অলসো ট্যাক্স। ঠিক আছে? অর্থাৎ তোমার যে ট্যাক্সেবল রোজগার 50 লক্ষ থেকে 1 কোটির মধ্যে হলে সেখান থেকে 10% তোমাকে সারচার্জ হিসেবে টাকা দিতে হবে। দিস ইজ অলসো ট্যাক্স।
50 লক্ষ থেকে 1 কোটির মধ্যে যে রোজগারটুকু তার 10% তোমাকে 10% মানে 5 লাখ টাকা 50 থেকে আদায় হচ্ছে, সেই টাকাটা তোমাকে কনসোলিডেট ফান্ড হিসেবে ট্যাক্স হিসেবে কিন্তু জমা, এটাকে সারচার্জ বলা হয়। আবার মনে করো 1 কোটির উপরে যেটুকু রোজগার হবে তার আবার 15% সারচার্জ, দ্যাট ইজ অলসো ট্যাক্স। ট্যাক্স কেন বলো তো? তাকে ওটা তো জমা পড়ছে কনসোলিডেট ফান্ডে, কনসোলিডেট ফান্ডে জমা যেটাই পড়বে সেটাই তো ট্যাক্স। তাহলে ইটস ইজ অলসো কল্ড ট্যাক্স। এটা কিন্তু সেজ না, সেজের সঙ্গে সারচার্জের তফাৎ বুঝতে পারলে, সারচার্জ ইজ অলসো ট্যাক্স। তাহলে এই যে ট্যাক্স, যে ট্যাক্সটা কনসোলিডেট ফান্ডে সব জমা টমা পড়লো স্যার, সব কি কেন্দ্র পাবে ইনকাম ট্যাক্সের? না। আমাদের একটা ফাইন্যান্স কমিশন আছে, তোমরা জানো, অর্থ দপ্তর। সেই ফাইন্যান্স কমিশন বলে দেয় যে এই রেশিওতে ইনকাম ট্যাক্সটা যেহেতু রাজ্যের লোকও ইনকাম করে, রাজ্যকে ফেরত পাঠাতে হবে। তো লাস্ট যে ফাইন্যান্স কমিশন ছিল, সেই লাস্ট ফাইন্যান্স কমিশন আমাদেরকে বলে দিয়ে গেছে যে আমাদের যে ইনকাম ট্যাক্স সরকার নেবে, সেই ইনকাম ট্যাক্সের 42%, 42% কেন্দ্র লেভি করার পরে অর্থাৎ নিজের কাছে তোলার পরে 42% টাকাকে সে রাজ্যকে দিয়ে দেবে। ঠিক আছে, 42% ট্যাক্স রাজ্য সরকারকে দিয়ে দেবে। ক্লিয়ার হলো? কি হলো? ওকে, নেক্সট একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, সেটা টিডিএস। টিডিএস নামটা তোমরা অনেকবার হয়তো শুনে থাকবে, যারা ট্যাক্স বাবার কাছে শুনবে, বাবা তো ট্যাক্স দেয়। টিডিএস মানে হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড সোর্স। ট্যাক্স ডিডাক্টেড সোর্স মানে যেখান থেকে ট্যাক্স কাটা হয়। ধরো তুমি মনে করো 1 লাখ টাকা করে রোজগার করো, 12 মাসে 12 লাখ টাকা রোজগার করো। তুমি দেখছো যে 1,72,000 নাকি একটা হিসেব করলাম, মনে করো 1,80,000 টাকা সাপোজ লামসাম তোমাকে ট্যাক্স দিতে হচ্ছে। তো 1 লাখ রোজগার করো, শেষ বছরে মাসে গিয়ে যদি 1,80,000 টাকা তোমাকে ট্যাক্স দিতে হয়, তো তুমি কী বলবে? তো আমি তো 1 লক্ষ টাকা রোজগার করেছি, আগের টাকা তো সব খরচ হয়ে গেছে, আমার কাছে 1 লাখ টাকাই আছে, আমি 1,80,000 টাকা ট্যাক্স দেবো কী করে? এইবার তুমি ট্যাক্স দিতে পারছো না বলে তোমার নামে কেস হবে, জেল হবে, ফাঁসি হবে, যা হওয়ার হবে। এই অবস্থা তো হতে পারে, মানে যেহেতু আমরা রোজগার করলেই খরচ করে ফেলি, রোজগার করলেই খরচ করে ফেলি। তো আমি প্রত্যেক মাসে যা রোজগার করেছি খরচ করতে 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 শেষ মাসে 1 লাখ টাকা রোজগার করেছি, কিন্তু দেখা যাচ্ছে ট্যাক্স আমার 1,80,000। তাহলে আমি কোথা থেকে দেবো? আমার কাছে নেই। এই অসুবিধার জন্য অফিস করে কি একটা সুবিধা দেয় যে তোমার কাছ থেকে প্রত্যেক মাসে মনে করো 1,80,000 টাকা তোমাকে বছরের শেষে ট্যাক্স দিতেই হবে। তোমার কাছ থেকে আমরা মাসে মাসে মনে করো 15,000 টাকা করে টিডিএস কেটে নিচ্ছি। বোঝা গেল কথাটা? 10,000 টাকা করে টিডিএস কেটে নিচ্ছি, কি 15,000 টাকা করে টিডিএস কেটে নিচ্ছি। এই যে 15,000 টাকা তোমাকে টিডিএস কাটলো, 15 × 12 এবার যা হলো 1,80,000 টাকা হচ্ছে, তাহলে 1,80,000 টাকা তোমাকে দিতেই হবে। তাহলে তুমি করো কি, বছরের শেষে তোমাকে দিতেই হবে, তাহলে মাসে 15,000 টাকা করে কাটিয়ে দাও। তাহলে তোমার অফিস তোমার কাছ থেকে মাসে 15,000 টাকা প্রথমেই কেটে নিল। তোমার 1 লক্ষ টাকা রোজগার, 15,000 টাকা টিডিএস কেটে দিল, তাহলে 85,000 টাকা তুমি পেলে। সংসার খরচ করো, যা করো, 15,000 টাকা তোমার কোম্পানি তোমার কাছ থেকে কেটে, আমার স্কুল আমার কাছ থেকে কেটে ইনকাম ট্যাক্সে জমা করে দিল। তাহলে তোমার টেনশন কমে গেল। 85,000 টাকা তো পুরোটাই তোমার কমে গেল, 1 লাখ টাকা হলো না, কিন্তু 85,000 টাকা তো পুরোটাই তোমার থাকলো। এবার তুমি ইচ্ছে মতো খরচ করো, আর কোনো প্রবলেম নেই তো। কিন্তু যদি দেখা যায় যে টিডিএসে বছরের শেষে যেটুকু টাকা টিডিএস কাটা হয়েছিল তার থেকে 2-1,000 টাকা একটু দিতে হবে, তখন তুমি ওই 2,000-3,000 যেটা এক্সট্রা টাকা 2-3,000 টাকা দিয়ে দেবে ইনকাম ট্যাক্সে, তাহলে মিটে গেল, তাহলে তোমার উপর চাপ পড়লো না। এরকম যদি হয়, মনে করো তোমার যদি কোশ্চেন মতো মাথায় দেয়, স্যার এরকম যদি হয় যে আমি যা ট্যাক্স টিডিএস দিলাম বছরের শেষে দেখা গেলো আমার বেশি দেওয়া হয়ে গেছে, হতে পারে বেশি দেওয়া হয়ে গেছে, তাহলে আমি কি ফেরত পাবো? হ্যাঁ ফেরত পাবে, নিশ্চয়ই ফেরত পাবে। এরকম তো হয়, বেশি দেওয়া হয়ে গেছে হয়। ধরো আমি একটা সিচুয়েশন বলছি, মনে করো তুমি 1 লক্ষ টাকা করে প্রত্যেক মাসে রোজগার করো, 3 মাস চাকরি করেছো, এই ফাইন্যান্সিয়াল ইয়ারে 50,000 টাকা রোজগার হাতে পেয়েছো, 15,000 টাকা করে ট্যাক্স দিয়েছো, মানে টিডিএস কাটিয়েছো। পরের মাসে 50,000 টাকা হাতে নিয়েছো, 15,000 টাকা টিডিএস কাটিয়েছো। তার মানে 85,000 টাকা হাতে পেয়েছো, 15,000 টাকা টিডিএস কাটিয়েছো। 3 মাস পর তোমার জব চলে গেছে। জব চলে গেছে মানে কি তোমার আর রোজগার নেই। তুমি বাকি যে 9 মাস থাকলো সেই 9 মাস কোনো রোজগার করোনি, কিন্তু তুমি 35,000 টাকা টিডিএস দিয়ে দিয়েছো। তুমি রোজগার করেছো 3 লাখ টাকা, কিন্তু ট্যাক্স দিয়ে দিয়েছো 35,000 টাকা। তো তোমার 3 লাখ টাকা বার্ষিক রোজগারে ট্যাক্স ততকে পড়বে নাকি? তার মধ্যে 2.5 লাখ টাকা বাদ, আর যেটুকু টাকা থাকলেও 2.5 টাকার মতো ট্যাক্স পড়বে। তাহলে 2.5 টাকা তোমার ট্যাক্স পড়ছে, আর ওদিকে 35,000 টাকা ট্যাক্স তুমি জমা করে দিয়েছো টিডিএসের নামে। তাহলে কী হবে? তুমি গভর্নমেন্টকে একটা ডিক্লারেশন দেবে, ফর্ম 16 বলে একটা ফর্ম থাকে ইনকাম ট্যাক্সের জন্য। সেই ফর্ম 16-এ তুমি ডিক্লারেশন দেবে, দেখুন আমার 3 মাসে 3 লাখ টাকা রোজগার হয়েছিল, তারপর 9 মাসের রোজগার নেই, এই দেখুন, কিন্তু আমি ট্যাক্স টিডিএস হিসেবে 35,000 টাকা কাটিয়ে ফেলেছি, কিন্তু আমি দেখা যাচ্ছে আমার একটু সামান্য টাকা ট্যাক্স হচ্ছে, তাহলে আমার বাকি যে টাকাটা সেই টাকাটা রিটার্ন করুন। হ্যালো, সুদ সহ তোমাকে সেই টাকাটা
সরকার রিটার্ন করে দেবে, সুদ সহ রিটার্ন করে দেবে, এবং এটা কিন্তু বহু ক্ষেত্রে হয়, রিটার্ন পাওয়া যায়। সো এই হচ্ছে তোমার ইনকাম ট্যাক্সের একটা ব্যাপার, একটা বড় ক্লাস, 1 ঘন্টার বেশি হয়ে গেছে হয়তো, মেবি। অনেক তথ্য আমি এখানে দিলাম, যেহেতু বোর্ড আমি ইউজ করি না, বোর্ড ইউজ করতে আমার কিলোমিটার লাগে, আমাদের ডিজিটাল বোর্ড এলে ইউজ করব। এই যে তোমাদের এটা দিলাম, এইখানটাতে একটুখানি ভালো করে বোঝো, এটা থাক, যে একটা ডেটাগুলো আমি যেগুলো দিলাম সেই ডেটাগুলোকে খাতায় তুলে নাও, খাতায় তুলে একটা নোট মতোকে বানাও। তারপর আমি তোমাদের সঙ্গে যে পিডিএফটা শেয়ার করব সেই পিডিএফ দেখে আমার ক্লাস বুঝে নোট বানাও। এখন দেখো ক্লাসে তো আমি তোমার কনসেপ্টটা ক্লিয়ার করি, কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা কিন্তু খুব জরুরি। খটখট করে সব রস নেই কস নেই এরকম কথাবার্তা বলতে আমার পছন্দ নয়। আমি তোমাকে যেটা বোঝাবো সেটা মানে মস্তিষ্কে গিয়ে ঢুকে যায়, এবং সেটা আমি পারি, আশা করছি নিশ্চয়ই তোমার এটা মানবে। এইবার তুমি নোটস পড়ো, বই পড়ো, নিজের মতো করে নোট তৈরি করো, সেটা তোমার নোট হলো। আমার কাজ তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করা। এখানে তোমার একটা অনেকের কোশ্চেন আসে, অনেক ছাত্রেরই কোশ্চেন আসে, তোমার হয়তো এসে থাকবে যে স্যার 30%টা কেন আমাদের দেশে? আমরা যদি বড়লোককে টাইট দিতে চাই তাহলে আমরা তো 90% ট্যাক্স করতে পারতাম, আর যা রোজগার করি ভাই আমাকে ট্যাক্স দিয়ে দে। তাহলে সর্বোচ্চ ট্যাক্সটা আপনি 30-তে গিয়ে আটকে গেলেন কেন? কোশ্চেন আসছে না? আরে 50 করুন, 60 করুন, 90 করুন, তাহলে তো সরকারের হাতে বেশি টাকা আসবে। একজন অর্থনীতিবিদ ল্যাফার, LAFFER, তার একটা কার্ভ আছে, তিনি বলছেন যে তুমি যদি যত বেশি ট্যাক্স বসাবে তত লোক টাকা লুকোবে, এমন পরিমাণ ট্যাক্স বসাতে হবে যাতে লোকে দিতে চায়, নইলে কিন্তু কালো টাকার উদ্ভব হবে মার্কেটে। ধরো দুটো পয়েন্ট বলছি, আমি একটা ম্যাপ টানছি, ম্যাপ বোঝো তো, এদিকে দেখো, একটা ম্যাপ যাচ্ছে দেখো, এদিকে আমার ট্যাক্স কালেক্টেড, মানে কত পরিমাণ টাকা আমি ট্যাক্স কালেক্ট করেছি, আর এখানে হচ্ছে ট্যাক্সের পার্সেন্টেজ, দেখো 10%, 20%, 30%, 40%, 50%, 60%, 100%। কার্ভ যদি দেখা যায় ভালো করে বোঝো, তোমার রোজগার যদি 0 হয় তাহলে দেখো একদম অরিজিনে রয়েছে 0, দেখো দেখাচ্ছে। রোজগার যদি 0 হয় তা তোমার উপর ট্যাক্স কত? 0, তাই না? সরি তোমার উপর ট্যাক্স যদি 0 হয়, সরি রোজগার 0 না, তোমার উপর যদি ট্যাক্স 0% বসানো হয় তাতে সরকার কত টাকা ট্যাক্স পাবে? 0। তোমার উপরে 0% ট্যাক্স বসানো হয়েছে, তাহলে সরকার 0% ট্যাক্স বসাবে। তাহলে দেখো এখানে এই বিন্দুতে একদম অরিজিনাল রয়েছে। আরেকটা দেখো, তোমার উপরে যদি 100% ট্যাক্স বসায়, তুমি রোজগার করবে? তুমি যা রোজগার করেছো সবই ট্যাক্স, তুমি রোজগারই করবে না। আরে সব খাটাখাটি করে যা রোজগার করলাম, 100% যদি ট্যাক্স হয় তাহলে রোজগারই করবে না। কেউ করবে রোজগার? কেউ রোজগার করবে না, কেউ রোজগার করবে না। 100% ট্যাক্স বসালে সরকার 0 ট্যাক্স পাবে, কারণ তখন কারোর খেয়ে কাজ পড়েনি যে সে খেটে খুঁটে রোজগার করে সরকারকে 100% ট্যাক্স দেবে, কেউ কাজ করবে না। তখনও কিন্তু সরকারের ট্যাক্স কালেক্টেড অ্যামাউন্ট হবে 0, এখানেও 0, ওখানেও 0। তাহলে এবার মাঝখানে বাড়বে। 10% ট্যাক্স বসাচ্ছ, দেখো ট্যাক্স একটু বাড়ছে। 20% ট্যাক্স বসাচ্ছ, ট্যাক্সের কালেকশনের পরিমাণ বাড়ছে। বেড়ে দেখা যায় যে 30% হলে ট্যাক্স যে পরিমাণ কালেক্ট হয় সেটা ম্যাক্সিমাম হয়। যেই না তুমি 40% ট্যাক্স দিচ্ছ না, বসাচ্ছ, কিছু টাকা লোক হিসেব দিতে চাইছে না, গাঁই করছে, না 1,40,000 টাকা ট্যাক্স কালো টাকা করে দিচ্ছে, ফাঁকি মারার চেষ্টা করছে, মানে কম ট্যাক্স দিতে চাইছে, ট্যাক্স দেখার আগ্রহ কমে গেছে। 50% কমেছো, আরও লোক হচ্ছে। 60% করলে আরও লোক হচ্ছে। দেখো ট্যাক্সের কালেকশনের পরিমাণ কমে যাচ্ছে। আর যদি 100% ট্যাক্স বসিয়ে দাও, পুরোটাই লুকিয়ে যাবে, দেখাবে না, রোজগারই করবে না, দিতে চাইবে না, জেল হাজত করতে হবে, আপোষে দেবে না। সেই জন্য লাফার কার্ভ অনুযায়ী দেখা যায় যে মোটামুটি 30% যদি ট্যাক্স বসাও তাহলে মানুষ ওই সাগ্রহে ট্যাক্সও দেবে, মার্কেটে ব্ল্যাক মানিও হবে না, কেউ লুকোতেও চাইবে না। আবার 70% তার হাতে থাকলো, সে মোটামুটি ঠিকই আছে, যাকে পুরোটা তো নিয়ে নিই, আমার কাছে অনেক কিছু আছে, খুশি খুশি ট্যাক্স দেবে। মানুষ যদি খুশি খুশি ট্যাক্স দেয় তাহলে ট্যাক্স পরিমাণটা বাড়বে। দেখো আমাদের দেশে কিন্তু একসময় 90% ট্যাক্স ছিল। কোন সময় তুমি হিসেব করে বলবে, কমেন্ট বক্সে লিখবে, সেটা আমরা তুলে দিয়েছি। কারণ 90% ট্যাক্স বসলে যে ট্যাক্সের পরিমাণটা বাড়বে, টাকার পরিমাণ আমার রোজগার বাড়বে সরকারের, তা কিন্তু নয়। বরং 30% ট্যাক্স বসালেই সরকারের রোজগারটা ম্যাক্সিমাম অপটিমাম হয়। ল্যাফার কার্ভ আমি তোমার কিন্তু দেখিয়েছি, ঠিক আছে?
আরেকটা জায়গায় আমি একটুখানি বলে দিই, যেটা স্মিথ, অর্থনীতিবিদ স্মিথ বলে গেছেন, যে ট্যাক্স কালেক্ট করার সময় সরকার সব সময় খেয়াল রাখে যে ট্যাক্স কালেক্ট করতে গিয়ে যেটুকু ট্যাক্স কালেক্ট হলো সেই টাকাটা কালেক্ট করতে গিয়ে যদি তার থেকে বেশি খরচ হয়ে যায় তাহলে সেই ট্যাক্স কখনো সরকার বসাবে না। দেখো, ট্যাক্স কালেক্ট করতে গেলে তো একটা সিস্টেম লাগে, একটা কালেক্টর লাগে, লোকজন লাগে, অফিস লাগে, কাছারি লাগে, বিল লাগে, কাগজ ছাপাতে হয়, হিসেব করার লোক লাগে, অনেক কিছু সিস্টেম লাগে। তাহলে কোনো একটা ট্যাক্সকে সরকার মানি হিসাবে ফান্ডে জমা করার জন্য একটা সিস্টেমে খরচ করতে হয়। যদি কখনো দেখা যায় যে সেই সিস্টেমের খরচ যে পরিমাণ ট্যাক্স আসছে তার থেকে বেশি, তখন সেই ট্যাক্স সরকার বসাতে চায় না। এই জন্যই ওয়েলথ ট্যাক্স আমাদের দেশে ছিল। ওয়েলথ ট্যাক্স রোজ আদায় করতে যে পরিমাণ খরচ হতো, ঢাকের দায়ে মনসা বিক্রির মতো তত টাকা ট্যাক্স হতো না। এখন ওয়েলথ ট্যাক্স তুলে দিয়েছে, সম্পত্তি কর আমাদের দেশে রাখা হয়নি। সম্পত্তি কর কেন রাখা হয়নি তার ইতিহাস গোড়ার কথাটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম। সো দিস ইজ অল অ্যাবাউট দ্যাট ইন্ডিয়ান ট্যাক্সেশন পার্ট 1। এরপরে পার্ট 2, পার্ট 3, পার্ট 4 আমরা হয়তো পড়বো। পার্ট 4 হবে কিনা জানি না, 3টে পার্ট তো হবেই, 3টে পার্ট জেনুইনলি হবে, পার্ট 4 নাও হতে পারে। আবারও তোমাদের সঙ্গে খুব শীঘ্রই হয়তো দেখা হবে। ওকে, তো আমরা তোমাদের শুধু ইকোনমিক্স পড়াচ্ছি এরকম নয়। যদি মনে করো না সুজিত স্যারের ক্লাস ভালো লাগে, সুজিত স্যারের অন্যান্য টিচারদের ক্লাসও যদি ভালো লাগে, তাহলে নতুন যে ব্যাচটা আমরা WBCS-এর জন্য লঞ্চ করছি, এই উইকেই লঞ্চ করেছি, সেই ব্যাচে খুব সামান্য আমরা কোর্স ফিজে ভর্তি নিচ্ছি। সামান্য কোর্স ফিজে যদি মনে হয় সেই কোর্স ফিজে ভর্তি দিয়ে আমাদের আন্ডারে তোমরা প্রিপারেশন নেবে, সুজিত স্যার বা তার টিমের প্রতি যদি ভরসা থাকে, তাহলে এই নাম্বারে ফোন করতে পারো এবং এক্ষুনি কল করে বলতে পারো যে ম্যাম আমরা নতুন যে ব্যাচটা তৈরি হয়েছে সেই ব্যাচে জয়েন করতে চাই। ভালো লাগো, সেখানে দেখা হবে। কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আর নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, লাইক বাটনটা প্রেস করো। খুব ভালো থাকো, আবারও দেখা হবে খুব শীঘ্রই ইন্ডিয়ান ট্যাক্সেশনের পার্ট 2 নিয়ে। আপাতত এই পর্যন্তই, ভালো থেকো, টাটা, বাই।